আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আগের ক্লাসে যেমন বলেছিলাম যে এই যে অঙ্কটা রয়েছে আমরা এখান থেকে কন্টিনিউ করব। এখন সেই ফার্স্ট পার্ট যেটা আমাদের হয়ে গেছিল, সেকেন্ড পার্টে আমরা ঠিক তারপর থেকে শুরু করছি। চলো এখানে যে অঙ্কটা রয়েছে অঙ্কটা একবার পড়ে নেওয়া যাক, কারণ আমি তোমাদের বারবারই বলেছিলাম অঙ্ক করার আগে পুরো অঙ্কটা আমরা একবার পড়ে নেব, তাহলে আমাদের খুব সহজেই কাজটা করা যাবে। কি বলছে? স্ট্যান্ডার্ড টাইম টু ডু এ জব ইজ 20 hours, rate of wages per hour is ₹20. If a worker get bonus of 50 under Halsey premium plan on completing the work, then what is the total earnings of the worker under Rowan premium method? অঙ্কটাতে দেখো কিন্তু টাইম টেকে দেওয়া নেই, আর কি ছিল? হালসে প্রিমিয়াম প্ল্যান ছিল, সেখান থেকে আমাদের টোটাল আর্নিংস অফ লোয়ান প্রিমিয়াম প্ল্যানে কত হবে সেটা আমাদের জানতে চেয়েছি। তাহলে টোটাল প্রিমিয়াম যদি রোয়ান প্রিমিয়ামে বের করতে হয়, তাহলে ফার্স্টে আমাদের কি করতে হবে? হালসে প্রিমিয়াম পদ্ধতিতে যে বোনাসটা দিয়ে দিয়েছে তার বেসিসে আমাদের অ্যাকচুয়ালি টাইম টেকেন কত সেটা আমাদের বের করে নিতে হবে। কি করে বের করব একটু দেখে নেওয়া যাক। তাহলে স্ট্যান্ডার্ড টাইম দেওয়া, বোনাস দেওয়া, তাহলে এখান থেকে আমরা করি। বোনাসের ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো। হালসে প্রিমিয়াম পদ্ধতিতে কি ছিল? বোনাস, আমি আর হালসে প্রিমিয়াম লিখলাম না, অযথা সময় নষ্ট হবে তোমাদের। তাহলে বোনাসের ফর্মুলা হালসে প্রিমিয়ামে ছিল 50% টাইম সেভ। টাইম সেভ বের করতে গেলে স্ট্যান্ডার্ড টাইম মাইনাস কি টাইম টেকেন। অঙ্কে স্ট্যান্ডার্ড টাইম দিয়ে দিয়েছিল 20 আওয়ার্স, কিন্তু অঙ্কে টাইম টেকেন দেওয়া নেই, তাহলে আমরা সেটা কি ধরে নিলাম? ইন্টু রেট পার আওয়ার। রেট পার আওয়ার অঙ্কে দেওয়া আছে 20, আর বোনাস অঙ্কে অলরেডি দেওয়া 50, তার মানে এই বোনাসটা আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই টি এর মানটা বের করে নিতে পারি। তাহলে 50/100 ইন্টু 20 মাইনাস টি ইন্টু 20, তাহলে আমাদের 50 10 দিয়ে মাল্টিপ্লাই করলে 20 কে কত হচ্ছে? 200 মাইনাস 10 টি। তাহলে এখান থেকে আমরা টি এর মান বের করে নিতে পারি। কত হবে? 200 মাইনাস 50/10, তার মানে অর্থাৎ 15 আওয়ার্স। তাহলে আমাদের টাইম টেকেন কত হলো? 15 আওয়ার্স। এবার আমরা খুব সহজেই কিন্তু টোটাল আর্নিংস আর রোয়ান প্রিমিয়াম পদ্ধতিতে আমরা বের করে নিতে পারি, যেটা আমাদের অঙ্কে অ্যাকচুয়ালি বের করতে বলেছিল। তাহলে চলো সেটাই করে নিই, তোমরা আমার সাথে করো। টোটাল আর্নিংস আন্ডার রোয়ান প্রিমিয়াম, অঙ্কে যেমন দেওয়া আছে রোয়ান প্রিমিয়াম প্ল্যান। কি ছিল ফর্মুলাটা একবার মনে করে নাও? টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার
প্লাস টাইম সেভ মানে স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন বাই স্ট্যান্ডার্ড টাইম ইন্টু টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। এই হচ্ছে তোমাদের নিশ্চয়ই মনে আছে ফর্মুলাটা। এবার আমরা জাস্ট মানগুলো পুট করি। টাইম টেকেন অঙ্কে দেওয়া ছিল, আমরা বের করেছি। টাইম টেকেন হচ্ছে কত? 15। তাহলে 15, রেট কত ছিল? 20, স্ট্যান্ডার্ড টাইম অঙ্কে দেওয়া ছিল 20 মাইনাস টাইম টেকেন কত? আমরা বের করেছি 15 বাই 20 ইন্টু টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। তাহলে এটা কত হচ্ছে? 300 প্লাস এটা কত হচ্ছে? 5/20 ইন্টু 15 ইন্টু 10, সরি 20। তাহলে এখানে হচ্ছে 300 প্লাস 15 ইন্টু 5, দ্যাট ইজ 75। তাহলে আমাদের কত হলো? 375। তার মানে রোয়ান প্রিমিয়াম পদ্ধতিতে আমাদের টোটাল আর্নিংস কত হচ্ছে? 375। তাহলে অঙ্কে দেখো টোটাল টাইম টেকেন দেওয়া ছিল না। তাহলে ফার্স্ট কাজ হলো আমাদের, বলতে পারো এটা ওয়ার্কিং, যেখান থেকে আমরা টাইম টেকেনটা বের করে নেব। টাইম টেকেনটা বের করে নেওয়ার পরে আমাদের যেটা অঙ্কে অ্যাকচুয়ালি কম্পিউট করতে বলেছিল যে টোটাল আর্নিংস আন্ডার হালস রোয়ান প্রিমিয়াম প্ল্যান, সেই রোয়ান প্রিমিয়াম প্ল্যান টোটাল আর্নিংস তাহলে কিভাবে বেরোলো তোমরা দেখেছো। এবার তোমরা যে অঙ্কটা আমার সাথে করেছো সেটা একবার এর সাথে মিলিয়ে নাও। নিশ্চয়ই তোমাদের আনসার 375 বেরিয়েছে। তোমরা খুব ভালোই শিখেছো এবং সামনেই তোমাদের পরীক্ষা, সেই জন্য আশা করি আমাদের সকলেরই অ্যান্সার একই এসেছে। চলো এরপরে কি আছে মডেল কোশ্চেনে দেখে নেওয়া যাক। আচ্ছা, এবার যেটা আমাদের অঙ্কে দেওয়া আছে অ্যান্সার ওয়ান কোশ্চেন, ওয়ান কোশ্চেন আউট অফ টু কোশ্চেন। আচ্ছা, অঙ্কটা দেখো ওভারহেড থেকে এসছে, কারণ দেখো লেখা আছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন অফ ওভারহেড। তাহলে বোঝাই যাচ্ছে যে অঙ্কটা কোথা থেকে আসলো? ওভারহেড থেকে। কি করতে হবে একবার অঙ্কটা পড়ে নেওয়া যাক। স্যাম স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি হ্যাজ প্রোভাইডেড দ্য ফলোইং কস্ট, মানে এই কস্ট গুলো দিয়ে দিয়েছে। অর্থাৎ কস্ট ইনকার্ড বলে দেখো লেখা আছে রেন্ট, পাওয়ার, ডেপ্রিসিয়েশন, পার্সোনাল এক্সপেন্সেস, এইগুলো কস্ট। এবার কি করতে হবে? ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার স্টেটমেন্ট অফ দ্য প্রাইমারি ডিস্ট্রিবিউশন অফ ওভারহেড। অর্থাৎ তোমাদের একটা স্টেটমেন্ট তৈরি করতে হবে যেখানে এই যে চারটে কস্ট বলে দিল, রেন্ট, পাওয়ার, ডেপ্রিসিয়েশন, এইগুলোকে আমরা এই যে পাঁচটা ডিপার্টমেন্ট রয়েছে, দ্যাট ইজ প্রোডাকশন ডিপার্টমেন্ট XYZ এবং সার্ভিস ডিপার্টমেন্ট S1 S2, এর মধ্যে কি করে এই চারটে খরচকে অ্যাপোর্শন করে দিতে হয় সেটাই আমরা দেখব। চলো কিরকম আছে দেখে নি। এই যে অঙ্কটা দিয়েছিল তার প্রাইমারি ডিস্ট্রিবিউশন যদি আমরা করি তাহলে এই রকম আমাদের একটা চার্ট বা ছক করে নিতে হবে। সেই ছকের ওপরে কি লিখতে হবে? স্টেটমেন্ট শোয়িং প্রাইমারি ডিস্ট্রিবিউশন অফ ওভারহেড অফ স্যাম স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। অর্থাৎ যে স্যাম স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানিটার তথ্যগুলো আমাকে দিয়েছিল তার উপর বেস করে এরকম একটা আমরা প্রাইমারি ডিস্ট্রিবিউশন চার্ট তৈরি করব। ছকের মধ্যে কি কি লেখা থাকে? প্রথমেই থাকে আইটেম অফ কস্ট, তোমরা নিশ্চয়ই জানো, অর্থাৎ যেখানে আমরা কস্টের বিভিন্ন বিবরণগুলো লিখবো। অর্থাৎ যেমন অঙ্কে দেওয়া ছিল, তোমরা নিশ্চয়ই দেখেছো, রেন্ট ছিল, পাওয়ার ছিল, তারপর তোমাদের ডেপ্রিসিয়েশন ছিল, পার্সোনাল এক্সপেন্সেস ছিল, এই রকম।
আর কি ছিল, আমাদের যে ডিপার্টমেন্ট গুলো ছিল এক্স ওয়াই জেড, এটা হচ্ছে তিনটে প্রোডাকশন ডিপার্টমেন্ট, আর সার্ভিস ডিপার্টমেন্ট হচ্ছে S1 S2। এবার এই যে রেন্ট অঙ্কে তোমাদের দেওয়া ছিল, যখন বেসিস গুলো তোমরা নিশ্চয়ই দেখেছো, ওখানে ছিল কি ফ্লোর এরিয়া। তাহলে ফ্লোর এরিয়া ভিত্তিতে আমরা রেন্টকে ওই 5টা ডিপার্টমেন্টের মধ্যে অ্যাপোর্শন করে দেবো। কত টাকা ছিল? 30,000। অর্থাৎ রেন্ট বাবদ আমাদের ওখানে খরচ দেওয়া ছিল অঙ্কে 30,000। তাহলে ফ্লোর এরিয়াতে আমরা কি করলাম, এই 5টা ডিপার্টমেন্টের যে তথ্যগুলো দেওয়া আছে তার আমরা একটা রেশিও করলাম। সেই রেশিও করে আমরা এই টোটাল 30,000টাকে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করলাম। যেমন একটা সহজ তোমাদের একটা এক্সাম্পল একটু দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো 30,000 ছিল, এই যে 10,000 কি করে বেরোলো, এখানেই আমরা একটু ক্যালকুলেশন দেখিয়ে দিই তোমাদের। ধরো 30,000 ইন্টু ফার্স্টে কত ছিল দেখো 5, তাহলে এখানে আসছে 5 বাই টোটাল কত হচ্ছে 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1, অর্থাৎ 5 প্লাস 4 9 10 13 15। তাহলে ক্যালকুলেশন করলে কি হচ্ছে, দেখো 10,000 হলো। এইভাবে আমাদেরকে কি করতে হচ্ছে, এই যে রেশিও গুলো, এই রেশিওর ভিত্তিতে আমরা কি করছি, এই 5টা ডিপার্টমেন্টের মধ্যে এই যে টোটাল 30,000 ছিল এইটাকে আমরা ভাগ করে দেব। সেম একই পদ্ধতিতে আমরা যখন পাওয়ার আসছি, পাওয়ারে কত টাকা দেওয়া আছে, 15,000 অঙ্কে দেওয়া ছিল। আমরা কি করব, বেসটা কি, অর্থাৎ কোন বেসিসে ভাগ করছি, ওখানে রিলেটেড বেসিস দেওয়া থাকবে, তোমাকে তার ভিত্তিতেই কিন্তু কাজটা করতে হবে। ওখানে দেওয়া আছে কিলোওয়াট কনজিউম, অর্থাৎ কিলোওয়াট কনজিউম যে 5টা ডিপার্টমেন্ট ছিল তার কিলোওয়াট কনজিউম কত হয়েছে সেগুলো বলে দেওয়া আছে। আমরা কি করেছি, তার একটা রেশিও করেছি। রেশিও করে আমরা এই যে 15,000 এইটাকে আমরা ঠিক যেভাবে এখানে ক্যালকুলেশন করলাম একই পদ্ধতিতে আমরা 5টা ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দেব। ডেপ্রিসিয়েশন, তোমরা জানো ডেপ্রিসিয়েশন কার উপরে হয়, ফিক্সড অ্যাসেটের উপরে হয়। অঙ্কে ডেপ্রিসিয়েশনের জায়গায় যে বেসিস ছিল, বেসিস তোমরা অঙ্কে দেখেছো কি ছিল, অ্যাসেট ভ্যালু। অর্থাৎ এই যে অ্যাসেট ভ্যালু রয়েছে 5টা ডিপার্টমেন্টের অঙ্কে বলা ছিল, তার আমরা রেশিও করেছি। রেশিও করে আমরা তার ভিত্তিতে এগুলো ভাগ করেছি। যেমন এরও একটা তোমাদের এক্সাম্পল দেখাই, ধরো এই 12,000, এটা কি করে আসলো, কত ছিল 36,000 ইন্টু, তোমরা কোন ডিপার্টমেন্টে করছো, এক্স মানে 6, এখানে কত হচ্ছে, টোটালটা করলে 6 প্লাস 5 প্লাস 4 প্লাস 2 প্লাস 1, তাহলে 18। তাহলে কত হচ্ছে, দেখো 12,000। ঠিক এইভাবেই আমরা বাকিগুলো কিন্তু ক্যালকুলেট করব। নেক্সট কি আছে, পার্সোনাল এক্সপেন্সেস, অর্থাৎ এখানেও অঙ্কে বলে দেওয়া আছে এটা কত আছে 14,400। অঙ্কে বেসিস বলা ছিল, অর্থাৎ মডেল যে কোশ্চেনটা তোমাদের আলোচনা করছি সেই মডেল কোশ্চেনে তোমাদের দেওয়া আছে বেসিসে নাম্বার অফ ওয়ার্কার্স। তাহলে পার্সোনাল এক্সপেন্সেসটা কতজন ওয়ার্কার রয়েছে কোন ডিপার্টমেন্টে তার ভিত্তিতে ভাগ হবে। সেরকমই আমরা রেশিও করলাম 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1, অর্থাৎ এই যে রেশিও গুলো, অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা করে রেশিও করলাম, করে আমরা এই যে 14,400 কে আমরা 5টা ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দিলাম। এরপর আমাদের কাজ হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ কত কস্ট হলো সেটা, বা কত ওভারহেড টোটাল কত সেটা বের করে নেওয়া। দেখো আমি লিখে দিয়েছি টোটাল ওভারহেড। ঠিক এইটা টোটাল এইটা করলাম, এক্স ডিপার্টমেন্টের কলম ওয়াইজ এটা টোটাল করলাম, ওয়াই ডিপার্টমেন্টের, জেড ডিপার্টমেন্টের, S1 ডিপার্টমেন্টের, S2 ডিপার্টমেন্টের, এইভাবে আমরা কলম অর্থাৎ ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা টোটাল করব। তবে তোমাদের বলে রাখি, যদি সম্ভব হয়
যদি তোমার টাইম পারমিট করে অবশ্যই যেটা দেখে নেবে এই 5টা বা ডিপার্টমেন্ট যেখানে যেরকম থাকবে সেটার ইন্ডিভিজুয়াল যে কলম ওয়াইজ আমরা যোগ করলাম সেই কটা ডিপার্টমেন্টের টোটাল করলে এর সাথে মিলছে কিনা। কারণ অনেক সময় দেখা যাচ্ছে হয়তো 4টে ডিপার্টমেন্টের তুমি কলম ওয়াইজ টোটালটা ঠিকই করলে, কোনো কারণে হয়তো 5th যে কলাম সেখানে তোমার যোগটা ভুল হয়ে গেল। তোমরা জানো যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে পারছি না তাহলে খুব কেয়ারফুলি করতে হবে। কিন্তু আমি চাইছি যদি টাইম পারমিট করে একবার এই টোটালটাকে, যে 5টা ডিপার্টমেন্টের যে টোটাল আমি আলাদা আলাদা করে বের করলাম সেইটা টোটাল যে ফার্মের কস্ট তার সাথে মিলল কিনা। কারণ যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে ভুলটা আছে কোনো না কোনো ডিপার্টমেন্টে। সেই জন্য ট্যালি করার জন্য আমরা এই 5টা ডিপার্টমেন্টের যে কলম ওয়াইজ যোগ করেছি সেগুলোকে যোগ করে ফার্মের টোটাল কস্টের সাথে আমরা একবার মিলিয়ে নেব। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো অঙ্কটা ঠিক আছে। আর অঙ্কটা যখনই ঠিক থাকবে তখন কি হবে, আমাদের একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন আসবে। পরের অঙ্কটা বা পরের কোশ্চেনটা আমি যখন সলভ করতে যাব আমাদের একটা বাড়তি এনার্জি দেবে। চলো এরপরে কি আছে দেখে নিই। আচ্ছা, এখানে আরো একটা অঙ্ক দেওয়া ছিল মডেল কোশ্চেনে। কি বলছে, ম্যানুফ্যাকচারিং ফার্ম হ্যাজ 2 প্রোডাকশন ডিপার্টমেন্ট, অর্থাৎ দুটো ডিপার্টমেন্ট রয়েছে এখানে, একটা P1 একটা P2। আর কি, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ দ্য প্রাইমারি ডিস্ট্রিবিউশন ওভারহেড। অর্থাৎ আগে যেরকম আমরা একটা এক্সাম্পল দেখালাম ঠিক সেম এখানেও একটা প্রাইমারি ডিস্ট্রিবিউশন ওভারহেড বের করতে হবে। অর্থাৎ তোমাদের জানো যে দুটো কোশ্চেন তার মধ্যে তোমাদের করতে হবে একটা কোশ্চেন, অর্থাৎ ওভারহেডের যে দুটো এখানে অঙ্ক দেওয়া আছে এ বি, তার মধ্যে তাহলে তোমাকে যে কোনো একটা অঙ্কে অ্যাটেম্প করে পরীক্ষায় সলভ করতে হবে। তাহলে ওই অঙ্কটা তোমরা দেখেছো, এবার আমরা দেখে নিই এই অঙ্কটাকে আমরা কি করে সলভ করছি। যে কোনো একটাই তো পরীক্ষায় করবে তোমরা। অঙ্কটা একটা সামারাইজড ফর্মে আমি এখানে দিয়েছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয়, দেখার সুবিধা হয়। এবার আমরা তাহলে এই অঙ্কটা নিজের একবার করি, করে দেখে নিই যে আমরা যেটা শিখলাম তার সাথে আমরা এবার করে মিলছে কিনা। তাহলে ওখানেও তোমাদের নিশ্চয়ই মনে আছে কি লিখেছিলাম এখানে, স্টেটমেন্ট showing the primary, এই যে লেখা আছে দেখো তোমাদের অঙ্কে লেখা থাকবে showing the primary distribution overhead। কোনো কোম্পানি দেওয়া নেই, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তোমরা কোন নাম না থাকলে জাস্ট এই পর্যন্তই লিখবে। এবার আইটেম অফ কস্ট, অঙ্কে যে কস্ট গুলো বলে দেওয়া ছিল কি আছে, ফার্স্টে ইন্স্যুরেন্স অন স্টক, তাহলে আমরা এখানে কস্টের জায়গায় লিখে দিই ইন্স্যুরেন্স অফ স্টক। টোটাল কত ছিল অঙ্কে দেখো দেওয়া আছে 5200, তাহলে এখানে আমরা বসিয়ে দিই 5200। নেক্সট কি দেওয়া আছে, ইলেকট্রিসিটি, কত দেওয়া আছে 3000। নেক্সট দেখো রেটস এন্ড ট্যাক্সেস, কত দেওয়া আছে 8000। নেক্সট আছে কি পাওয়ার, কত দেওয়া আছে
পাওয়ার তোমাদের দেওয়া আছে 6000। ব্যাস, এবার তাহলে আমরা যে ইনফরমেশন গুলো দিয়েছিল সেগুলো পুট করে নিলাম। এবার আমরা বেসিস অ্যাপরশনমেন্ট, অর্থাৎ এই যে কস্ট গুলো দেওয়া রইল, সেই কস্ট গুলো, এই যে বেসিস অফ ডিস্ট্রিবিউশন দেখো লেখা আছে, এর ভিত্তিতে কোনটা কার সাথে ম্যাচ করছে, কোন কস্টের সাথে কোন বেসিসটা ম্যাচ করছে, সেটা দেখে নিয়ে আমরা রেশিও করে ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করে দেব। তাহলে ইন্স্যুরেন্স অফ স্টক, ইন্স্যুরেন্স স্টক কার সাথে হয় নিশ্চয়ই তোমরা জানো, এভারেজ স্টক ভ্যালু। তাহলে আমরা বেসিস অফ অ্যাপরশনমেন্টে যখন যাব, এখানে আমরা লিখে দেব এভারেজ এভারেজ স্টক ভ্যালু। কত কত আছে দেখো, 14,000, 12,000। তাহলে রেশিও করলে কত হচ্ছে, 7:6। তাহলে এই ভাবে যদি আমরা 5,200 ভাগ করি তাহলে কত হবে আমাদের, একটা আমি জাস্ট এক্সাম্পল তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আগের অঙ্কটা করেছিলাম, সেটাও তোমরা দেখেছো, একবার জাস্ট এখানে দেখে নাও। তোমাদের অঙ্কেটা দেখাতে হবে না, কারণ তোমরা তো সরাসরি করবে। তাহলে ফার্স্টে P1 এ কত আছে, 7, টোটালটা করলে 7 + 6 দ্যাট ইজ 13। তাহলে কত হচ্ছে, 2,800। সেম এটার ক্ষেত্রে তাহলে কত হবে, দেখো 5,200 ছিল, এটা 2,800। তার মানে তোমাদের কত হচ্ছে, মাইনাস করলেও চলে আসবে, যেহেতু দুটো ডিপার্টমেন্ট আছে সহজ হয়ে যাচ্ছে ব্যাপারটা। কিন্তু যদি এটাকে 2 এর বেশি ডিপার্টমেন্ট হতো তাহলে কিন্তু আমাদের রেশিও করতেই হতো। যেহেতু দুটো ডিপার্টমেন্ট আমরা একটা পেয়ে গেছি, ফলে আরেকটাকে মাইনাস করলে আমরা খুব সহজেই করে দিতে পারি। এইগুলো জাস্ট টেকনিক, তোমাকে যে হুবহু ওইভাবে রেশিও বের করে দিতে কেউ দেখতে যাবে না, তোমাকে সঠিক অ্যান্সারটা বের করতে হবে। এবার তুমি বিয়োগ করে করলে বা তুমি এইভাবে রেশিও করে করলে সেটা কিন্তু ফ্যাক্টর নয়। নেক্সট কি আছে, ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি কার উপরে হয় তোমরা জানো নিশ্চয়ই, লাইট পয়েন্ট। লাইট পয়েন্ট তাহলে এখানে করতে হবে কত দেওয়া আছে, 10, 15, 10, 15, তার মানে 2:1। ছিল কত, 3,000, তার মানে বোঝাই যাচ্ছে এটা হবে 2,000, এইটা হবে 1,000। এই যে ক্যালকুলেশনটা আমি দেখালাম, এটা কিন্তু তোমাদের দেখানোর কোনো প্রয়োজন নেই, এটা শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য আমি অঙ্কে এইভাবে দেখালাম। তোমরা যখন অঙ্কে করবে সরাসরি 2,800, 2,400 এইভাবেই লিখবে। নেক্সট কি আছে, রেটস এন্ড ট্যাক্সেস। কত আছে, 8,000 বসানো আছে। আচ্ছা, রেটস এন্ড রেটস কার উপরে হয় নিশ্চয়ই তোমরা জানো, ফ্লোর স্পেস। রেশিও কত দেওয়া আছে, 5,000, 3,000, তার মানে 5:3। ছিল কত, 8,000, তার মানে সহজেই বোঝা যাচ্ছে, এটা যদি ক্যালকুলেট করি তাহলে এখানে হবে 5,000, এটা কত হবে, 3,000। নেক্সট কি আছে, পাওয়ার। পাওয়ার একটাই পড়ে আছে যদিও, এইচপি অফ মেশিন। তোমরা জানো যে পাওয়ার এর ভিত্তিতেই বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে আমরা অ্যাপোর্শন করি। তাহলে এইচপি মানে হর্স পাওয়ার অফ মেশিন, কত কত দেওয়া, 50, 10, তার মানে 5:1, তার মানে 6,000। তাহলে এটা করলে বোঝাই যাচ্ছে কত হচ্ছে, 5,000, এটা হচ্ছে 1,000। আর তো নেই। এবার আমরা কি করেছিলাম সেই আগের অঙ্ক তোমাদের নিশ্চয়ই মনে আছে, এবার আমরা কলম ওয়াইজ বা ডিপার্টমেন্ট ওয়াইজ টোটাল করেছিলাম। তাহলে এখানে আমরা লিখে দেব টোটাল ওভারহেড, বা শুধু টোটাল লিখতে পারো। তাহলে কত হচ্ছে,
22,200। এটা কত হচ্ছে? 14,800। এটা কত হচ্ছে? 7,400। যেটা আমি তোমাদের মনে একবার বলেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, এই যে ইন্ডিভিজুয়াল যে দুটো আমি বের করলাম কলমের, আমরা তার সাথে একবার ট্যালি করে নিই যে টোটালটার সাথে মিললো কিনা। দেখো P1 এ কত? 14,800। P2 তে কত? 7,400। তাহলে 14,800 আর 7,400 কত হচ্ছে? 22,200। দেখো 22,200। তার মানে আমরা যেটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা যে টোটালটা করেছি, সেই দুটো ডিপার্টমেন্টের টোটাল করলে ফার্মের টোটাল কস্টের সাথে কিন্তু আমাদের মিলে গেল। তার মানে অঙ্কটা ঠিক আছে। তোমরা যে অঙ্কটা আমার সাথে করেছো, নিশ্চয়ই তো আরো উত্তর এটাই বেরিয়েছে, কারণ তোমরা তো মোটামুটি সবই শেখা কমপ্লিট, শুধুমাত্র প্র্যাকটিস করছো আমার সাথে। এইরকমই তোমরা এই যে বইটা রয়েছে, এই বইতে যে বিভিন্ন কোশ্চেন গুলো রয়েছে চ্যাপ্টার ওয়াইজ বা বিভিন্ন প্র্যাকটিসের জন্য ম্যাথ দেওয়া হয়েছে, তোমরা এইগুলো একটু প্র্যাকটিস করে নিও। চলো এরপরে কি আছে একটু দেখে নি পরের কোশ্চেন। আচ্ছা, এবার তাহলে আমাদের যে অঙ্কটা রয়েছে, তোমরা বুঝতেই পারছো এটা ট্যাক্সের অঙ্ক, কারণ এখানে কি রয়েছে? রিলেটিং টু ইনফরমেশন রিলেটিং টু হাউস, আর কি বের করতে হবে? কম্পিউট ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, অর্থাৎ অঙ্কটা হাউস প্রপার্টি থেকেই এসছে। এবার কারণ তোমাদের জিএসটি তে সেভাবে অঙ্ক নেই, বা থাকলেও খুব সামান্য পরিমাণে, 5 নাম্বার তো আছে। আচ্ছা, এখানে তাহলে কি করে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, অর্থাৎ হাউস প্রপার্টি থেকে ইনকাম কি করে কম্পিউট করতে হয়, আমরা এরকম একটা অঙ্ক সলভ করি। চলো আমার সাথে সাথে তোমরাও একেবারে প্র্যাকটিস করে নাও, দেখে নেওয়া যাক দুজনের অ্যান্সার এক হয় কিনা। ফার্স্টে একটা হেডিং লিখতে হয়, তোমরা নিশ্চয়ই জানো কি করতে হয়। কম্পুটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ মিস্টার অসিত জানা বা শ্রী অসিত জানা, এখানে লেখা আছে। A resident individual for the assessment year, তোমাদের অঙ্কে দেওয়া ছিল 2025-26, relating to previous year, তোমরা পুরো লিখতে পারো। অঙ্কে দেওয়া ছিল প্রিভিয়াস ইয়ার 2024-25, পার্টিকুলার্স। আচ্ছা, এবার ফার্স্টে বাড়িটা কোথায় আছে একটু দেখে নিও। সিচুয়েটেড ইন কলকাতা। কেন বললাম তোমরা নিশ্চয়ই জানো, গ্রস মিউনিসিপাল ভ্যালু, নেট মিউনিসিপাল ভ্যালু সময় এইটা আমাদের খেয়াল রাখতে হয়। আচ্ছা, অঙ্কে দেখো, অঙ্কে দেওয়া আছে নেট মিউনিসিপাল ভ্যালু, বাড়িটা কোথায়? কলকাতায়। তাহলে আমাদের প্রথম কাজ কি ছিল? আমরা শিখেছিলাম নেট মিউনিসিপাল ভ্যালুকে গ্রসে কনভার্ট করতে হয়। কিভাবে কনভার্ট করতে হয় নিশ্চয়ই তোমাদের মনে আছে।
একবার দেখে নি, তাহলে গ্রস মিউনিসিপাল ভ্যালু নেট কত দেওয়া আছে, 2,70,000। নেট থেকে গ্রস যাচ্ছে, তাহলে কি করতে হবে, 100/90 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তোমরা এগুলো জানো, আমি আগের ক্লাসে সব এগুলো আলোচনা করে দিয়েছিলাম। তাহলে কত হচ্ছে, 3 লাখ। নেক্সট কি আছে দেখো, আমাদের ফেয়ার রেন্ট, তাহলে এখানে বসাই, কত দেওয়া আছে, 3,40,000। ফেয়ার রেন্ট 3,40,000 দেওয়া। এবার আমাদের নিয়মটা কি ছিল, হুইচ এভার ইজ হায়ার। তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা, নিশ্চয়ই 3,40,000। এরপর আমাদের কি দেওয়া ছিল অঙ্কে, অ্যাকচুয়াল রেন্ট রিসিভ, অঙ্কে কিন্তু স্ট্যান্ডার্ড রেন্ট দেওয়া নেই। তাহলে আমরা রেন্ট রিসিভে চলে যাই। আচ্ছা, অঙ্কে দেখো ভ্যাকেন্সি কি আছে কিনা একটু দেখে নেব। ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সি ফর 2 মান্থস। তার মানে অ্যাকচুয়াল রেন্ট রিসিভ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 10 মাসের। আচ্ছা, বাড়িটা খেয়াল রেখো টেন্যান্টস রেসিডেন্ট, অর্থাৎ বাড়িটা কিন্তু আমরা ভাড়া দিয়েছি, সেই জন্যই কিন্তু আমরা এই পদ্ধতিতে আমরা গ্রস অ্যানুয়াল ভ্যালু বা নেট অ্যানুয়াল ভ্যালু বের করছি। তাহলে স্ট্যান্ডার্ড রেন্ট দেওয়া নেই, তাহলে আমরা কি করব, অ্যানুয়াল রেন্ট করে দেব। কিন্তু যেহেতু 2 মাস ভ্যাকেন্সি ছিল আর অ্যাকচুয়াল রেন্ট রিসিভ 3 লাখ, তাহলে বোঝা যাচ্ছে যে এটা 10 মাসের ভাড়া। তাহলে অ্যানুয়াল মানে আমাকে 12 মাসের করতে হবে। তাহলে কত হবে, 3,60,000। এবার আমাদের রুলসটা কি ছিল, এই দুটোর মধ্যে যেটা বড়, তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা, 3,60,000। আচ্ছা, অঙ্কে যেহেতু ভ্যাকেন্সি ছিল, তোমরা জানো ভ্যাকেন্সি থাকলে সেই সময় আমরা নিশ্চয়ই ভাড়াটের কাছ থেকে ভাড়া পাবো না। তাহলে আমাদের ওই 2 মাসে লস হয়েছে, সেই লসটা আমরা লেস করে দিই, লেস লস ডিউ টু কিসের জন্য, ভ্যাকেন্সির জন্য। তাহলে 10 মাসের ভাড়া ছিল 3 লাখ, অঙ্কে দেওয়া আছে। আমাদের 2 মাসের ভাড়া তাহলে কত হচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছো, 60,000। লেস করে দিই, আমাদের কত দাঁড়ালো, 3 লাখ। তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু বা জিএনভি। গ্রস অ্যানুয়াল ভ্যালু হচ্ছে আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু। এবার আমরা তাহলে কি করব, অঙ্কে নিশ্চয়ই মিউনিসিপাল ট্যাক্স দেওয়া আছে। দেখো অঙ্কে মিউনিসিপাল ট্যাক্স দেওয়া, কত দেওয়া, 10%। কিন্তু তার সাথে একটা আলাদা একটা অ্যাডিশনাল ইনফরমেশন কি দিচ্ছে, 10% of municipal tax has not been paid during the previous year। তোমরা জানো মিউনিসিপাল ট্যাক্স যদি ডিউ থাকে আমরা সেটা বাদ দেব না। তাহলে 10% has not been paid, তাহলে 90% পেড করেছি।
তাহলে মিউনিসিপাল ট্যাক্সের ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় একটু দেখে নিই। লেস মিউনিসিপাল ট্যাক্স কত ছিল? 10%। মনে রাখবে, যেহেতু কলকাতায় বাড়ি, মিউনিসিপাল ট্যাক্স ক্যালকুলেট হবে কিন্তু নেটের ওপরে, অর্থাৎ নেট মিউনিসিপাল ভ্যালুর ওপরে। নেট মিউনিসিপাল ভ্যালু কত ছিল? 2,70,000। কত পার্সেন্ট বলেছে? 10% অঙ্কে দেওয়া। আর কি বলেছিল? অঙ্কে বলা ছিল 90 মানে 10% মিউনিসিপাল ট্যাক্স হ্যাজ নট বিন পেড, তার মানে 90% আমরা পেড করেছি। তাহলে এখানে ক্যালকুলেট করলে কত হচ্ছে? তার মানে হচ্ছে 24,300। লেস করলে কত হবে? 2,75,700। তাহলে এটা নিশ্চয়ই আমাদের হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু। তাহলে নেট অ্যানুয়াল ভ্যালু যদি আমরা পেয়ে যাই, এবার আমাদের কি করতে হয়? দুটো ডিডাকশন, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিডাকশন 30%, আর যদি ইন্টারন্যাশনাল লোন থাকে, অঙ্কে ইন্টারন্যাশনাল লোন আছে 80,000, তাহলে আমাদের এইটাকেও নেট অ্যানুয়াল ভ্যালু থেকে বাদ দিয়ে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বের করতে হবে। চলো করি। তাহলে এটা হচ্ছে 2,75,700। তাহলে আমরা এখানে একটু লিখে নিই আগে মনে রাখার সুবিধার জন্য। নেট অ্যানুয়াল ভ্যালু কত বাড়ালো? 2,75,700। তাহলে লেস কি বলেছিলাম? স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন কত মনে আছে? 24A কি ছিল? 30% অফ ন্যাফ, মানে নেট অ্যানুয়াল ভ্যালু, অর্থাৎ 2,75,700 যেটা রয়েছে তার 30%। কত হবে? তোমাদের হবে 82,710। আর কি ছিল অঙ্কে? ইন্টারেস্ট অন লোন, আন্ডার সেকশন 24 বি কত দেওয়া আছে? ইন্টারন্যাশনাল লোন দেওয়া আছে তোমাদের 80,000। তাহলে এখানে বসিয়ে দিই, এই দুটোকে প্লাস করব। $1,62,710 মাইনাস করো, অর্থাৎ 1,12,990। তাহলে এইটাই আমাদের হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তাহলে বোঝা গেল ইনকাম হাউস প্রপার্টি এখানে বের করতে দিয়েছিল অসিত জানার। তাহলে টোটাল ইনকাম হাউস প্রপার্টি আমাদের কত বেরোলো? 1,12,990। আশা করি তোমাদের সকলেরই এই অ্যান্সারটাই এসছে। কারোর যদি কোনো জায়গায় ভুল হয় একবার অঙ্কটা আমার দেখে নিও,
কোথায় ভুল হয়েছে নিজেরা সেই জায়গাটা রেকটিফাই করে নিও, যাতে পরীক্ষার হলে তোমাদের এই ধরনের যখন অঙ্ক আসবে তখন তোমরা খুব সহজেই সলভ করতে পারো। নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নিই। ও নেক্সট এখানেও আরেকটা অঙ্ক দেওয়া আছে। নেক্সট অঙ্কে দেখো লেখা আছে মিস সানিয়া সুলতানা হ্যাজ এ হাউস প্রপার্টি, মানে এটা হাউস প্রপার্টি থেকে আসলো। বাড়িটা কোথায় অবস্থিত? দেখো দিল্লিতে অবস্থিত। ইউজড ফর টেনেন্সি বিজনেস, আগেরটা টেনেন্সি রেসিডেন্স ছিল, এখন টেনেন্সি বিজনেস, মানে তোমাদের লেট আউটই করতে হবে। ইউ আর রিকোয়ার্ড টু কম্পিউট ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। আচ্ছা ইনফরমেশন কি দিচ্ছে? কনস্ট্রাকশন কমপ্লিটেড, মিউনিসিপাল ট্যাক্স, রেন্ট রিসিপ্ট, ফেয়ার রেন্ট, স্ট্যান্ডার্ড রেন্ট, ইন্টারন্যাশনাল লোন। আচ্ছা, তাহলে এবার আমরা একটু অঙ্কটা করি। আগের মতোই আমরা একটা হেডিং লিখতে হয় অঙ্কের শুরুতেই, যে কি করতে যাচ্ছি, যে স্টেটমেন্টটা সেই স্টেটমেন্টে কি শো করছে এটা লিখতে হয়, সেটাই আমরা লিখছি। তাহলে কম্পুটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ কার মিস সানিয়া সুলতানা a resident individual for the assessment year। তোমাদের দেখো অ্যাসেসমেন্ট ইয়ার বলেও দিয়েছে অঙ্কে, না বলা থাকলেও তোমাদের এটা লিখে নিতে হবে। তোমরা জানো তোমাদের ফিক্সড অ্যাসেসমেন্ট ইয়ার এবছরে 25-26, রিলেটিং টু প্রিভিয়াস ইয়ার। তোমরা জানো নিশ্চয়ই এর আগের বছরটাই হয়, অর্থাৎ 25-26 এর যে প্রিভিয়াস ইয়ার হলে 24-25। আচ্ছা, ফার্স্টে আমাদের কি দেওয়া আছে অঙ্কে? মিউনিসিপাল ট্যাক্স। অঙ্কে কিন্তু ভালো করে দেখো, মিউনিসিপাল ভ্যালু দেওয়া নেই, কিন্তু একটা ইনফরমেশন দিচ্ছে যে মিউনিসিপাল ট্যাক্স কত, 10% অফ মিউনিসিপাল ভ্যালু করে হচ্ছে 25,000। তাহলে মিউনিসিপাল ট্যাক্স হচ্ছে 25,000, তাহলে মিউনিসিপাল ভ্যালু কত সেটা আমাদের বের করে নিতে হবে। তাহলে আমাদের এখান থেকে কি দাঁড়ালো? তাহলে এখানে হচ্ছে মিউনিসিপাল ভ্যালু ছিল কত? 25,000 ফর 10%। তাহলে 100 কত হচ্ছে? 2,50,000। আচ্ছা, এবার এসো অঙ্কে ফেয়ার রেন্ট দেওয়া, তাহলে আমরা করি। ফেয়ার রেন্ট কত দেওয়া আছে? 2 লাখ। রুলস কি ছিল? হুইচ এভার ইজ হায়ার। তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা? নিশ্চয়ই 2,50,000। এরপর আমাদের কি দেখি? স্ট্যান্ডার্ড রেন্ট যদি থাকে, অঙ্কে স্ট্যান্ডার্ড রেন্ট দেওয়া আছে, তোমরা দেখেছো কত দেওয়া? স্ট্যান্ডার্ড রেন্ট দেওয়া 2,10,000। 2,10,000। রুলসটা কি ছিল এক্ষেত্রে? হুইচ এভার ইজ লোয়ার, তার মানে দুটোর মধ্যে ছোট কোনটা? নিশ্চয়ই 2,10,000।
এরপর আমরা কি করি, নিশ্চয়ই তোমাদের মনে আছে অ্যানুয়াল রেন্ট, নিশ্চয়ই অঙ্কে দেওয়া আছে কি, অঙ্কে দেওয়া আছে, কিন্তু দেখো রেন্ট রিসিভ ফর 10 মান্থস, 10 মাসের দেওয়া, তার মানে বোঝা যাচ্ছে 2 মাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, তাহলে আমাকে অ্যানুয়াল রেটে কনভার্ট করতে হবে। কি করে নেব একটু দেখি। অ্যানুয়াল রেন্ট, অ্যানুয়াল লিখলাম কিন্তু খেয়াল রেখো রেন্ট রিসিভ কিন্তু নয়, তাহলে 2,50,000 হচ্ছে 10 মাসের, তাহলে 2,50,000 যদি 10 মাসের হয় তাহলে 12 মাসের কত হবে, 3,00,000। এক্ষেত্রে কি ছিল, হুইচ এভার ইজ হায়ার, তার মানে এই দুটোর মধ্যে বড় কোনটা, নিশ্চয়ই বোঝা যাচ্ছে 3,00,000। এবার যেহেতু তোমরা জানো ভ্যাকেন্সি এখানে 10 মাস ছিল, তার মানে 2 মাস ভ্যাকেন্সি রয়েছে, কারণ 10 মাসের ভ্যাকেন্সি বলা, তাহলে এই 2 মাসের ভ্যাকেন্সির জন্য আমাদের লস হয়েছে, তাহলে সেটাও করতে হবে, লেস লস ডিউ টু ভ্যাকেন্সি, তাহলে 2,50,000 হচ্ছে 10 মাসে, তাহলে এটা 2 মাসের কত হবে, নিশ্চয়ই বোঝা যাচ্ছে 50,000, তাহলে কত দাঁড়ালো, 2,50,000 হচ্ছে আমাদের তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু, তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু আমাদের দাঁড়াচ্ছে 2,50,000। এবার অঙ্কে আর কি দেওয়া আছে, অঙ্কে মিউনিসিপাল ট্যাক্স দেওয়া 25,000, তাহলে এরপরে আমাদের এগোতে হবে, তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালুটা একবার একটু লিখে নিই, 2,50,000। অঙ্কে মিউনিসিপাল ট্যাক্স কত দেওয়া আছে, মিউনিসিপাল ট্যাক্স দেওয়া আছে 10%, 25,000। বলেই দিয়েছে 25,000, তাহলে এটা আমরা লেস করি, কত হবে 225, দ্যাট ইজ 2,25,000, তার মানে এটা হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু, বা তোমরা পুরো লিখতে পারো, পুরোই লিখবে নেট অ্যানুয়াল ভ্যালু। এরপর আমরা কি করি, ডিডাকশন, আন্ডার সেকশন 24, তোমরা জানো 24 সেকশনে আমরা দুটো ছাড় পেতে পারি, কি কি, এক নম্বরে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন, আন্ডার সেকশন কত 24A, কত পার্সেন্ট ছিল তোমরা জানো, এটা ফিক্সড 30% অফ ন্যাফ, মানে নেট অ্যানুয়াল ভ্যালু, অর্থাৎ 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু মানে হচ্ছে 2,25,000 তার 30%, কত হবে, 67,500, অর্থাৎ 67,500। আর অঙ্কে কি ছিল, একটা ইন্টারেস্ট অন লোন টেকেন ফর কনস্ট্রাকশন, তার মানে লেস করা যাবে,
কারণ যেহেতু কনস্ট্রাকশন পারপাস, তাহলে আমরা লিখে দিই ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24B কত টাকা ছিল? 15,000। এই দুটো প্লাস করলে কত হচ্ছে? $82,500। তাহলে আমরা লেস করে দিই এইটা থেকে। $1,42,500। তার মানে এটাই হচ্ছে আমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তাহলে বোঝা গেল যে হাউস প্রপার্টি থেকে আমাদের যে দুটো অঙ্ক ছিল আমরা ঠিক এইভাবেই ক্যালকুলেট করব। আশা করি এই অঙ্কটার অ্যান্সারও আমার সাথে তোমাদের মিলেছে। পরীক্ষাতেও তোমরা ঠিক এইভাবেই কনফিডেন্স লেভেল বাড়িয়ে তোমরা পুরো অঙ্কটা সলভ করবে। এর পরের কোশ্চেন কি আছে দেখি। আচ্ছা, এরপরে সি তে আমাদের এসছে দুটো থিওরি। দেখো এখানে আছে 2.5 into 2 মানে 2.5 নাম্বার করে দুটো শর্ট নোট লিখতে হবে। কার কার উপরে আছে? একটা আছে আনরিয়েলাইজড রেন্ট, রিকভারি অফ আনরিয়েলাইজড রেন্ট। নিশ্চয়ই তোমাদের মনে আছে আনরিয়েলাইজড রেন্ট যখন তোমাদের আমি আলোচনা করেছিলাম তখন বলেছিলাম রুল 4-এ যে কখন আমরা আনরিয়েলাইজড রেন্ট বাদ দিই, যদি রুল 4-এর যে কন্ডিশন গুলো বলা আছে, অর্থাৎ তুমি যে ভাড়াটিয়া তোমার বাড়ি দখল করে বসে আছে, তুমি তার কাছ থেকে ভাড়া পাচ্ছ না, তুমি আইনত ব্যবস্থা নিয়েছো তাকে ওঠানোর জন্য, তা সত্ত্বেও তুমি তাকে ওঠাতে পারোনি, তখন তার কাছ থেকে যে ভাড়াটা আমার প্রাপ্য ছিল সে তো আমি পেলাম না। এই ক্ষেত্রে ওই আনরিয়েলাইজড রেন্ট সম্পর্কেই তোমাদের এখানে একটা ছোট্ট নোট, মানে বলতে পারো 4টে বা 5টা সেন্টেন্সে তোমাদের লিখে দিতে হবে। তাহলে রুল 4 উল্লেখ করবে যে রুল 4-এ আনরিয়েলাইজড রেন্ট সম্পর্কে কি বলা আছে, শুধুমাত্র সেটাই আমরা এখানে উল্লেখ করব, যেহেতু 2.5 নাম্বার আছে। নেক্সট কি আছে? রিকভারি অফ আনরিয়েলাইজড রেন্ট, অর্থাৎ আনরিয়েলাইজড রেন্ট হয়েছে কিন্তু দেখা যাচ্ছে 2 বছর পরে বা 1 বছর পরে বা 3 বছর পরে টাকাটা আমি পেয়েছি, তাহলে সেইটাকে আমরা কি করে ট্রিট করব দেখাবো হিসাবে। এক্ষেত্রে তোমাদের আন্ডার সেকশনটা অবশ্যই যে মনে রাখবে, ট্যাক্সে কোনো কিছু ছাড় পেতে গেলে অবশ্যই আমাদের কিন্তু ডিডাকশন, অর্থাৎ আন্ডার সেকশন কততে তুমি ছাড়টা চাইছো সেটা উল্লেখ করতেই হবে। তাহলে সেক্ষেত্রেও আমাদের তাহলে এক্ষেত্রে যেমন বলেছিলাম রুল 4, তাহলে এক্ষেত্রে আমরা যখন লিখবো তখন রুল 4 কে ফলো করব, আর এক্ষেত্রে যখন লিখবো অর্থাৎ আনরিয়েলাইজড রেন্ট আমাদের প্রাপ্য হয়েছে, যে বছরেই প্রাপ্য হোক সে বছরেই আমাদের কিন্তু সেটাকে ইনকাম ফ্রম হাউস প্রপার্টির মধ্যেই আনতে হবে। তখন দেখা গেল হয়তো যে মালিক ছিল আগে সে হয়তো আর মালিক নেই, তবুও কিন্তু সেই ইনকামটাকে আমরা কিন্তু ইনকাম ফ্রম হাউস প্রপার্টির মধ্যেই আনবো। এবং সেক্ষেত্রে আন্ডার সেকশন যে তোমাদের 25A রয়েছে, এবং আমাদের যখন হিসাবের মধ্যে আনবো তখন মনে রাখবে তার থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশন যে 30% ফর রিপেয়ার্স, এটা কিন্তু বাদ দিয়ে আমরা বাকিটুকুই কিন্তু ইনকাম ফ্রম হাউস প্রপার্টির মধ্যে আনছি। তাহলে আন্ডার সেকশন 25A এবং আন্ডার সেকশন 25A2
এই দুটোই আমাদের কিন্তু এখানে লিখতে হবে। তাহলে এটা কত ছিল? এটা আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন তোমাদের ছিল @30%, অর্থাৎ যে আনরিয়েলাইজড গেইনটা হয়েছে এবছর রিয়েলাইজড তার থেকে 30% বাদ দিয়ে বাকিটুকু আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টির মধ্যে আনবো। সাপোজ ধরো আনরিয়েলাইজড গেইন ছিল 10,000, আমি এবছর 10,000 টাকা পাইনি, কিন্তু 2 বছর পর 10,000 টাকা পেলাম। তাহলে যখন 24A সাবসেকশন 2 তে যাব, তখন আমরা 10,000 মাইনাস 10,000 30%, দ্যাট ইজ 3,000 লেস করে আমরা কত হিসাবে আনবো? 7,000। জাস্ট এইটুকুই আমাদের আনরিয়েলাইজড রিকভারি অফ আনরিয়েলাইজড রেন্টের মধ্যে অ্যাজ এ থিওরি হিসাবে আমাদের শর্ট নোট যেটা চেয়েছে কোশ্চেনে তার উত্তর লিখব। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে? হু আর কনসিডার অ্যাজ দ্য ওনার অফ দ্য হাউস ফর দ্য পারপাস অফ কম্পুটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। অর্থাৎ কি বলছি বাংলাতে, গৃহ সম্পত্তি খাতে আয় নির্ধারণে কাকে বাড়ির মালিক বলে বিবেচনা করা হয়। এই বাড়ির মালিক কে হবে এটা নিয়ে আমি যখন হাউস প্রপার্টি আলোচনা করেছিলাম তখন ডিটেলসে আলোচনা করে দিয়েছিলাম, সেটা তোমরা নিশ্চয়ই জানো। ফলে এখান থেকে আমি আর আলাদা করে বাড়ির মালিক কে হবে, কিভাবে হবে এটা নিয়ে আলোচনা করছি না, কেন অলরেডি আলোচনা করা আছে। যেহেতু 5 নম্বরে চেষ্টা করো অন্তত 5টা কারণ দেখানো বা 5টা সার্কামস্টেন্স বা সিচুয়েশন দেখানো যে কারা কারা বাড়ির মালিক কোন কোন সময় হতে পারে, কিন্তু কমপক্ষে 5টা অন্তত দেওয়ার চেষ্টা করো। এই হচ্ছে তোমাদের মডেল কোশ্চেনের টোটাল 40 মার্কসের কোশ্চেন। আচ্ছা, তাহলে আমাদের আপাতত এখানেই মডেল কোশ্চেন নিয়ে আলোচনা শেষ করলাম। উইশ ইউ অল দ্য বেস্ট। সামনে পরীক্ষা, তোমরা খুব ভালো রেজাল্ট করো। বিশেষত এই যে কস্টিং এন্ড ট্যাক্সেশন সাবজেক্টটা নিয়ে এতদিন আমাদের ক্লাস হলো, আমাদের সাথে আলোচনা করলাম আমরা তোমাদের সাথে। আশা করি সকলেই খুব ভালো নাম্বার পেয়ে তোমরা স্কুলের নাম উজ্জ্বল করবে। ধন্যবাদ।